রক্তাক্ত আরেকটা দিন দেখল বাংলাদেশ। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আজ সারা দেশে ৬০ জন নিহত হয়েছেন, কিন্তু এই সংখ্যাটা আরও অনেক বাড়তে পারে। সিরাজগঞ্জে সকাল থেকে আন্দোলনকারীরা রাজপথে ছিলেন। আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ক্যাডাররা তাদের উপরে দফায় দফায় হামলা চালিয়েছে। তারাও পাল্টা জবাব দিয়েছে এবং হামলা পাল্টা হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ৮ জন আন্দোলনকারী নিহত হয়েছেন। অনেকে গুলিবিদ্ধ হয়েছেন, অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একটা সময় আন্দোলনকারীদের ধাওয়ায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ক্যাডাররা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু সন্ধ্যার কিছুক্ষণ আগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কতটা ঘৃণা, কতটা ক্রোধ, কতটা আক্রোশ থেকে সাধারণ মানুষ এতটা নৃশংস হয়ে উঠতে পারে? একটা সরকার জনগণের রায়কে তোয়াক্কা না করে জোর করে ক্ষমতায় টিকে থাকতে কিভাবে সাধারণ জনগণকে রাষ্ট্রীয় বাহিনীর মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে এবং সেখান থেকে কতটা নৃশংস ঘটনা ঘটতে পারে তার আরেকটা প্রমাণ সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা। আমরা একটা হত্যাকাণ্ডও চাই না, সেটা হোক একজন পুলিশ সদস্যের, যিনি কিছুক্ষণ আগেই আন্দোলনকারীদের দিকে গুলি চালিয়েছেন, তাকেও পিটিয়ে হত্যা করা, সেটাও আমরা সমর্থন করি না। কিন্তু প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই আমরা। কিন্তু এই যে পুলিশ কিংবা র্যাব, বিজিবি, এমনকি সেনাবাহিনীকে পর্যন্ত জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো কেন? আন্দোলনকারীদের দিকে পুলিশ, বিজিবি, র্যাব যে গুলি চালাচ্ছে, সেনাবাহিনী যেভাবে কঠোর হয়েছে আন্দোলনকারীদের প্রতি, এটা কেন? শুধুমাত্র এই সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তাদের সেই নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে আজকে রাষ্ট্রীয় বাহিনী জনগণের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। আমরা একটু রিপোর্টটা দেখি। সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যকে হত্যা। সিরাজগঞ্জের এনায়েতপুরে থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক। তিনি বলেন, কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। আমরা ওই এলাকায় ঢোকার চেষ্টা করছি, কিন্তু এখনও পারছি না। ফলে সংখ্যাটা আরও অনেক বাড়তে পারে, এটা আমরা ধারণা করতেই পারি, কারণ পুলিশ এখন পর্যন্ত ওই এলাকায় ঢুকতেই পারেনি। তার মানে আন্দোলনকারীরা, বিক্ষুব্ধ জনতা পুরো এলাকার দখল নিয়েছে। সিরাজগঞ্জে সারাদিনে কি ঘটেছে যার প্রেক্ষিতে এই মর্মান্তিক ঘটনা ঘটল, সেটা আমরা একটু দেখি। সিরাজগঞ্জে গুলিতে নিহত ৩ এমপিদের বাড়িতে হামলা। এই রিপোর্টটা যখন করা হয়েছে তখন পর্যন্ত হয়তোবা তথ্য ছিল ৩ জন নিহত হয়েছেন, কিন্তু সংখ্যাটা আসলে ৮। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮। এই সংখ্যাটাও আরও অনেক বাড়তে পারে এবং এর সাথে যুক্ত হয়েছে ১৩ জন পুলিশ সদস্য। সিরাজগঞ্জে এক দফা দাবিতে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ জন নিহত হয়েছেন। এ সময় সাবেক এমপি সহ ৩ এমপির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ জনতা এবং জেলা বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। রবিবার সকাল ১১টা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরি, সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়ি, সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ শহরের বাজার স্টেশন, এসএস রোড, মুজিব সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। এছাড়াও ৭ জন গুলিবিদ্ধ সহ ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা পিছু হটলে পুরো শহর দখল করে নেয় আন্দোলনকারী ছাত্র ও বিএনপি জামাত নেতাকর্মীরা। এছাড়াও জেলা জজ আদালত, এসএল্যান্ড অফিস, মুক্তির সোপান, স্মৃতিসৌধ, শিল্পকলা একাডেমি সহ শহরের বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এদিকে এনায়েতপুর থানা, হাটিকুমরুল হাইওয়ে থানা, বেলকুচি ও উল্লাপাড়া আওয়ামী লীগ অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের ডাক্তার রতন কুমার জানান, এখন পর্যন্ত হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭ জন গুলিবিদ্ধ। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আন্দোলনে কয়েকজন নিহত হয়েছে, এখনও আমাদের কাছে কোনো তথ্য নেই। ক্ষোভের জায়গাটা কেন তৈরি হয়? এই যে এতগুলো মানুষ মারা গেছে, থানার ওসির কাছে সেই তথ্য নেই। তথ্য থাকলেও আসলে তিনি বলবেন না, অথচ ওই থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির সকল দায় দায়িত্ব তার, কিন্তু তিনি এই সংখ্যাটা বলছেন না কিংবা জানারও হয়তো প্রয়োজন মনে করছেন না। কারণ এখানে
আন্দোলনকারীদের বিপক্ষে দাঁড়িয়ে গেছে আরেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এবং তাদেরকে নিবৃত্ত করার ক্ষমতা এই পুলিশের নাই। সুতরাং পুলিশ এখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। ফলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতারা আন্দোলনকারীদের উপরে দফায় দফায় হামলা চালাতে পেরেছে, এবং একটা সময় ক্ষুব্ধ সাধারণ মানুষ এই আন্দোলনকারীদের সাথে যুক্ত হয়েছে, এবং একটা সময় কিন্তু বাধ্য হয়েছে এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যেতে, এবং পুরো শহরের কর্তৃত্ব, পুরো শহরের নিয়ন্ত্রণ কিন্তু আন্দোলনকারীরা নিয়ে নিয়েছে একটা সময় গিয়ে। কিন্তু পুলিশ অবশ্যই নিষ্ক্রিয় ছিল, এবং তারা শুধুমাত্র আন্দোলনকারীদের দিকেই গুলি ছুটতে পারে। তারা শুধুমাত্র আন্দোলনকারীদের দিকে টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুটতে পারে, তাদেরকে গুলি করে হত্যা করতে পারে। কিন্তু যখন সরকারি দলের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপরে, সাধারণ মানুষের ওপরে হামলা করে, তখন তাদেরকে নিবৃত্ত করতে পারে না। এটাই ক্ষোভের জায়গা, এবং এই ক্ষোভ থেকে শেষ পর্যন্ত কি পরিস্থিতি তৈরি হয়েছে এনায়েতপুর থানায় তার প্রমাণ। সাধারণ জনগণ হামলা চালিয়ে একটা থানা দখল নিয়েছে, এবং থানার ভেতরে ঢুকে 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে, এবং সংখ্যাটা আরও অনেক বাড়বে বলে পুলিশই ধারণা করছে। তার মানে অনেকেই হয়তো বা আহত অবস্থায় এখন হাসপাতালে আছেন। এই যে পরিস্থিতিটা দেশের মধ্যে এখন পর্যন্ত চলছে, নতুন করে কারফিউ জারি করা হলো, 3 দিনের সাধারণ ছুটি দেওয়া হলো। কেন? কারণ সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, এবং ছাত্রদের আন্দোলন এখন এক দফা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়েছে, যেখানে সারা দেশের মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। তাহলে দেশের মানুষ যদি একটা রাষ্ট্রের সরকারকে না চায়, তাহলে সে পদত্যাগ করবে, এটাই তো স্বাভাবিক। এতগুলো বছর ধরে জোর করে ক্ষমতায় আছেন, 16 বছর ধরে ক্ষমতায় আছেন টানা, এবং পরপর 3 বার 2014, 18, 24-এ জনগণের ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। 2 টার্ম পুরো শেষ করেছেন, আরেকটা টার্ম শুরু করেছেন। এই পরিস্থিতিতে যখন জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এবং জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে এবং সরকারের পতন দাবি করছে, তখন আর কেন ক্ষমতায় টিকে থাকবার জন্য জনগণের ওপরে এভাবে ক্র্যাকডাউন চালাতে হবে? কেন জনগণকে পুলিশ বাহিনী কিংবা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি দাঁড় করিয়ে দিতে হবে? কেন? কারণ এই পুলিশ সদস্যরা কারো বাবা, কারো সন্তান, কারো ভাই, কারো স্বামী। আমরা একটা হত্যাকাণ্ডও সমর্থন করি না, একটাও না। এবং আমাদের মনে রাখতে হবে, একজন পুলিশ সদস্য আজকে যিনি নিহত হয়েছেন, সেটাও এই সরকারের কারণে। কারণ সরকার পদত্যাগ করতে রাজি নয়, এবং যে পুলিশ সদস্য এই আন্দোলনকারীদের দিকে গুলি ছুটছে, তিনিও জানেন যে দেশের 90% মানুষ এই সরকারকে চায় না। দেশের 90% মানুষ যখন সরকারকে চায় না, তখন সেই সরকারকে পদত্যাগ করতে হবে। কিন্তু দেশের অর্থনীতির কথা চিন্তা না করে, দেশের মানুষের কথা চিন্তা না করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কথা চিন্তা না করে সরকার নতুন করে আবারও 3 দিন সাধারণ ছুটি দিয়েছে। দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? কোথায় গিয়ে দাঁড়াবে এটা নিয়ে সরকারের কোনো চিন্তা নাই। ইন্টারনেট বন্ধ করা হচ্ছে। অনেক নাটক করেছে এতদিন তারা, এখন আর তারা নাটক করছে না। এখন তারা সরাসরি ঘোষণা দিয়ে ইন্টারনেট বন্ধ করছে। এবং এই কদিনে এখন পর্যন্ত কমপক্ষে 400 জন নিহত হয়েছে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এবং নতুন করে এই সংখ্যাটা আরও অনেক বাড়তে থাকবে। কারণ আওয়ামী লীগ নাকি এতদিন অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে, এবং তারা ধৈর্য ধরার কারণে মাত্র 400 জন নিহত হয়েছে। এখন থেকে তারা প্রতিহত করতে শুরু করবে, এবং আওয়ামী লীগ প্রতিহত কিভাবে করে সেটার চিত্র আজকে আমরা সারাদিন দেখেছি। সারা দেশে তারা কি তাণ্ডবটা চালিয়েছে। আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকটাই নিষ্ক্রিয় ছিল, এমনকি সেনাবাহিনী কিছু কিছু জায়গায়, চট্টগ্রাম থেকে খবর পাওয়া গেছে, সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশেই ছিল তারা, বরং তাদেরকে সহযোগিতা করেছে। আওয়ামী লীগের ক্যাডাররা যখন তাদের উপরে হামলা চালাতে এসেছে, তখন তারা বাধা দিয়েছে, তারা মাঝখানে দাঁড়িয়েছে আন্দোলনকারী এবং আওয়ামী লীগের ক্যাডারদের। কিন্তু সারা দেশে এই আওয়ামী ক্যাডাররা যে তাণ্ডব চালিয়েছে সারাদিনে, এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং সরকারের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রীরা একই মন্তব্য করছেন। তারা এতদিন অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, এখন তারা দমন করতে শুরু করবেন। তাহলে দেশের চিত্রটা কোথায় যাবে? দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে এই সরকার ঠেলে দিচ্ছে। কিন্তু তারপরও ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতা ছাড়া যাবে না।
দেশ ধ্বংস হয়ে যাক, দেশের হাজারটা মানুষ মরে যাক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মানুষ পিটিয়ে মেরে ফেলুক, তাতে সরকারের কিচ্ছু যায় আসে না। তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে। এই কারণে নতুন করে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে এবং সাধারণ ছুটি ঘোষণা করেছে 3 দিন। এভাবেই তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। পৃথিবীর কোনো স্বৈরাচারী ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এবং আমরা এনায়েতপুরে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে, যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, অবশ্যই আমরা এ ধরনের ঘটনাকে সমর্থন করি না। যিনি আক্রান্ত হন না কেন, যিনি আহত বা নিহত হন না কেন, তিনি আমাদেরই সন্তান। এই সরকার তাদের পাশে দাঁড়াবে না, সাধারণ মানুষই তাদের পাশে দাঁড়াবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ, আপনারাও জনগণের কাতারে এসে দাঁড়ান এবং জনগণের প্রতি অনুরোধ, আপনারাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে দুর্বলতা, অর্থাৎ তাদেরকে যে কমান্ড মানতে হয়, সেটাকে একটু বিবেচনায় রাখবেন এবং বিবেচনায় রেখে প্রয়োজনে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। এভাবে পিটিয়ে মেরে ফেলা কোনোভাবেই কাম্য নয়।